এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার কাকার সাথে ঘটেছিল আজ থেকে ৩০ বছর আগে। ঘটনাটি আমার কাকা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেইভাবে বলার চেষ্টা করছি। মাঘ মাসের মাঝামাঝি সময় প্রচন্ড শীতের কারণে একটু দেরি করে কাজে বের হতাম। জমিতে কাজ করার এক পর্যায়ে দেখতে পেলাম আমার স্ত্রী আমার দিকে দৌড়ে আসছে। তখন আমি এক অজানা আতঙ্ক নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। তখন তার কাছ থেকে জানতে পারি আমার বড় ভাইকে মার্ডার করা হয়েছে। অনেকদিন ধরে তাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল, যার কারণে তাকে মার্ডার করা হয়েছে। তখন আর কিছু না ভেবে কাদা মাখা শরীর নিয়েই আমি রওনা হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ। নদীপথে আমার শ্বশুর বাড়ি যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। সেখানে গিয়ে জানতে পারি লাশটি পুলিশ নিয়ে গেছে পোস্টমর্টমের উদ্দেশ্যে। আমার শ্বশুর বৃদ্ধ ও তার পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় আমার শ্বশুর লাশটি আনতে আমাকে পাঠালো। তখন আমি ওই গ্রামের 2 জন লোককে সাথে নিয়ে লাশটি আনতে গেলাম। স্থানীয় থানায় গিয়ে জানতে পারি লাশটি পোস্টমর্টমের উদ্দেশ্যে খুলনার কোনো এক সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তখন আমরা 3 জন খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আগেই বলেছি তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নদীপথ। নদীপথে আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে জানতে পারি পোস্টমর্টম তখনও শেষ হয়নি। আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। তখন আমরা লাশ রাখা ঘরের সামনে অপেক্ষা করতে থাকি। বসে থাকার এক পর্যায়ে লাশ রাখা ঘরের বারান্দায় আরো 3টি লাশ দেখতে পাই। লাশ 3টির ভেতর একটি লাশ ছিল একজন 20-22 বছরের এক মহিলা। লাশটি দেখে মনে হচ্ছিল ওই মহিলাকে হত্যা করা হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও বারবার লাশটির দিকে আমার দৃষ্টি যাচ্ছিল। হঠাৎ হঠাৎ মনে হলো আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে। তখন আমি সেখান থেকে সরে হাসপাতালের ভেতরে গিয়ে বসি। তখন হাসপাতালের দেয়ালে থাকা ঘড়িতে দেখতে পাই 1টা বাজে। 2 জন পুলিশ এসে বলে আপনাদের লাশের পোস্টমর্টম শেষ, আপনারা এখন আপনাদের লাশটি নিয়ে যেতে পারেন। তখন আমি বাইরে থেকে একটা ভ্যান নিয়ে এসে হাসপাতাল থেকে লাশটি তুলে নিই। হাসপাতাল থেকে লাশটি নিয়ে আমাদের নদীঘাটে যেতে 10 মিনিট সময় লাগে। অনেক রাত হয়ে যাওয়া আমরা কোনো মাঝিকে খুঁজে পাই না। কিন্তু নদী ঘাটে আমরা একটা নৌকা বাঁধা দেখতে পাই। কোনো উপায় না পেয়ে ওই নৌকায় করে লাশটি নিয়ে যাবার সিদ্ধান্ত নেই। নৌকাটি আমাদের গাছের সাথে শিকল দিয়ে বাঁধা ছিল। আমরা তখন তালাটি ভাঙার চেষ্টা করি। তালা ভাঙার শব্দ শুনে একটা লোক চোর 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 বলে চিৎকার করে আমাদের দিকে এগিয়ে আসে। তার চিৎকার শুনে অন্য আরো একজন লোক নদীর ঘাটে এসে হাজির হয়। তখন তাদেরকে সব ঘটনা খুলে বলি। তখন চিৎকার করতে আসা লোকটি পরিচয় দেয় ওই নৌকার মাঝি। তখন আমরা তাকে অনুরোধ করি আমাদের এগিয়ে দিয়ে আসার জন্য, কিন্তু সে লাশটি দেখে আমাদের সাথে যেতে রাজি হয় না। আমরা তাকে দ্বিগুণ ভাড়া দিতে যাওয়ার পরেও সে আমাদের সাথে যেতে চায় না। তখন আমরা তাকে নৌকাটি দিতে অনুরোধ করি, কিন্তু সে নৌকা দিতেও রাজি হয় না। আমরা তাকে বলি সকালে আমরা তার নৌকা পৌঁছে দিয়ে যাব, তারপরেও সে রাজি হয় না। তখন মাঝির সাথে আসা অন্য লোকটি আমাদের অবস্থা দেখে তাদেরকে অনুরোধ করে আমাকে নৌকাটি দেবার জন্য। তার অনুরোধে মাঝি আমাদের নৌকাটি দিতে রাজি হন। তখন মাঝি নৌকার তালাটি খুলে দেয় এবং আমরা তার হাতে ভাড়ার টাকাটি দিয়ে লাশটি নৌকায় তুলে যাত্রা শুরু করি। আমরা যাত্রা শুরু করতে করতে রাত 2টা বেজে যায়। শীতকাল হওয়ায় সেদিন রাতে অনেক কুয়াশা পড়ে, তাই লাশের পাশে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নৌকায় থাকা হারিকেনের হালকা আলোয় আমরা নদীর মাছ দিয়ে যেতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমার সাথে থাকা অন্য 2 জন লোক নদীর তীরে নৌকা থামাতে বলে। তখন আমি কারণ জানতে চাইলে তারা বলে তারা এই লাশের সাথে যেতে পারবে না, তাই বাধ্য হয়ে আমার নদীর তীরে নৌকা থামাতে হলো। তখন তারা নৌকা থেকে নেমে গিয়ে আমাকে বলল নৌকা চালাতে, এবং তারা নদীর পাড় দিয়ে আমার পেছন পেছন হেঁটে আসতে শুরু করলো। তখন আমি লাশটাকে নিয়ে একাই নৌকা চালাতে শুরু করি এবং আমার পিছে পিছে নদীর পাড় দিয়ে হেঁটে আসতে থাকে তারা। কিছু সময় পর তারা আমাকে ডাক দিয়ে জানান দেয় আমরা পিছে পিছে আছি। কিছু সময় পর তারা আমাকে ডাকা বন্ধ করে দিল।
তখন আমি তাদের নাম ধরে ডাকতে শুরু করি, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন আমি নৌকা নদীর পাড়ে ফিরাই এবং তাদেরকে খুঁজতে শুরু করি, কিন্তু আশেপাশে কোথাও কাউকে খুঁজে পাই না। তাদের খুঁজে না পেয়ে আমি আবার নৌকার কাছে ফিরে আসি এবং আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় কি করব বুঝে উঠতে পারি না। তখন কিছু সময় নদীর পাড়ে বসে থাকি ও তাদের ফিরে আসার অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ বসে থাকার পরও তারা ফিরে না আসায় আমি নৌকায় গিয়ে বসি ও নৌকা বাইতে শুরু করি। তখনও সব ঠিক ছিল। সমস্যা শুরু হলো কিছু যাওয়ার পর। আমার মনে হতে থাকলো নদীর পাড়ে প্রচন্ড ঝড় শুরু হয়েছে এবং গাছপালা নদীর ভেতরে ভেঙে পড়ছে। কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের শরীরে একটুও বাতাস লাগছে না। তখন আমি হ্যারিকেনের আলোয় নদীর পাড় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম সবকিছু স্বাভাবিকই আছে এবং গাছপালা ভাঙার কোনো চিহ্ন ছিল না। তখন আমার ভয় লাগতে শুরু করে এবং আমি আমার জানা সকল দোয়া পড়তে পড়তে নৌকা চালাতে থাকি। এমন সময় একটা শব্দ আমার কানে আসতে লাগলো। আমার মনে হলো শব্দটি লাশের ভেতর থেকে আসছে এবং শব্দটি অনেকটা রেগে যাওয়া সাপের ফোঁস ফোঁস আওয়াজের মতো। আমি লাশের কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হতে চাইলাম, কিন্তু যখন লাশের কাছে গেলাম তখন এই শব্দটা শুনতে পেলাম না। তখন অন্য একটা শব্দ আমার কানে আসতে লাগলো। এই শব্দটা ছিল নৌকা থেকে নদীতে ফোঁটায় ফোঁটায় কিছু একটা পড়ার শব্দ। তখন আমি হ্যারিকেনের হালকা আলোয় দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম লাশ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে নদীর পানিতে, যা ছিল অসম্ভব, কারণ মৃত্যুর 15 ঘন্টা পরে কোনো লাশ থেকে এত রক্ত বের হওয়া সম্ভব না। তখন আমরা দেখতে পেলাম, আমার ইচ্ছা হলো লাশের সাথে কোথা থেকে রক্তটি আসছে সেটা বোঝার জন্য তার গায়ের চাদর সরিয়ে দেখার সাহস যদিও আমার হলো না। তাই লাশের কাছ থেকে সরে এসে এবার নদীর পাড়ে গিয়ে নদীর কাছে গিয়ে নৌকা চালাতে শুরু করি। তখন আরেকটা সমস্যা শুরু হলো। যখন আমি নদীর পাড়ে অর্থাৎ নদীর পাড়ের কাছ দিয়ে নৌকা চালাচ্ছিলাম তখন কোনো এক অদৃশ্য শক্তি নৌকাটিকে বারবার নদীর মাঝখানে টেনে নিয়ে যাচ্ছিল। তখন আমি অনেক কষ্ট করে নৌকাটি নদীর তীরে ফিরাই এবং নৌকা থেকে নেমে নৌকার এক প্রান্ত দড়িতে বেঁধে নৌকাটিকে টেনে সামনের দিকে নিয়ে আসতে থাকি। কিছু দূর যাবার পর আমি দিক হারিয়ে ফেলি। কোন দিক যাব বুঝতে পারছিলাম না। তাই নৌকাটিকে নদীর পাড়ে থাকা একটা গাছের সাথে বেঁধে অন্য একটা গাছের নিচে গিয়ে বসি। তখন আমার খুব ঘুম আসছিল, কিন্তু আমার ঘুমানোর সাহস হচ্ছিল না। দেখতে পাচ্ছিলাম, তাই আমি বারবার নদীর পানিতে মুখ ধুয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম এবং কিছু সময় পর লাশের কাছে গিয়ে দেখছিলাম সব ঠিক আছে কিনা। আমি যতবারই লাশের কাছে যাচ্ছিলাম প্রতিবারই আগের মতো ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং বারবার ভাবছিলাম সকাল কখন হবে। এমন সময় নদীর মাঝে দুটো আলো দেখতে পেলাম। একটু কাছে আসতেই দেখলাম দুজন লোক নৌকা নিয়ে এদিকেই আসছে। আমি তাদেরকে ডেকে সাহায্য চাইলাম, বললাম আমি দিক হারিয়ে ফেলেছি। তারা আমাকে দেখে নদীর তীরে নৌকা ভিড়িয়ে কাছে আসলো। তারা আমার নৌকায় লাশ দেখতে পেল এবং দুজন লোকের একজন আমাকে বলল, তুমি কি করে এখনো বেঁচে আছো? এখান দিয়ে কেউ রাতে একা গেলে সে আর বেঁচে ফিরতে পারে না। তখন অন্য লোকটি তাকে ধমক দিয়ে বলল, এইগুলো না বলে লোকটিকে আগে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখন তারা লাশটি নিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে দেখি দুজন আমার বাড়িতে বসে আছে যারা লাশ আনতে আমার সাথে গিয়েছিল। এই সব ঘটনা আমি বাড়ির কাউকে বলিনি। লাশটি জানাজা ও দাফন করার পর আমি বাড়ি চলে আসি। এই ঘটনার পর থেকে আমি টানা 1 মাস কিছু খেতে পারতাম না। যাই খেতাম বমি হয়ে যেত। দিন দিন আমি শুকিয়ে যেতে থাকি এবং শরীরে হাড় ছাড়া মাংস ছিল না এবং অসুস্থ শরীর নিয়ে একদিন আমি লাশের পাশে থাকা গ্রামের খালার বাড়িতে যাই। খালা কেন জানি আমাকে দেখে কিছু একটা বুঝতে পারেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন আমি ভয় পেয়েছি কিনা, আমার সাথে খারাপ কিছু ঘটেছে কিনা। আমি তখন তাকে সব ঘটনা খুলে বলি। সে তখন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমাকে বলে, যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসি তুই বাড়ি থেকে কোথাও যাবি না। তখন খালা ফকিরহাটে থাকা পরিচিত এক কবিরাজের কাছে যায়। সন্ধ্যার সময় খালা কবিরাজকে নিয়ে হাজির হয়। কবিরাজ আমাকে দেখেই কিছু না বলে পুকুর থেকে পিতলের বদনায় করে পানি নিয়ে আসেন। তারপর আমাকে উঠানের মাঝখানে বসিয়ে পুকুর থেকে আনা ঠান্ডা পানির বদনায় নল দিয়ে আবার মাথায় ঢালতে শুরু করেন। অবাক করা বিষয় হচ্ছে, আমার মাথায় যখন পুকুরের ঠান্ডা পানি ঢালছিল তখন আমার মনে হচ্ছিল আমার গায়ে প্রচন্ড গরম পানি ঢালা হচ্ছে এবং শরীর পুড়ে যাচ্ছে। পানি ঢালা শেষে কবিরাজ আমাকে বলল, যদি আর 2 দিন দেরি করতে তাহলে
তোমাকে আর বাঁচানো সম্ভব হতো না। ওই দিনের পর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। এটাই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি 100% সত্য।